আজকের গল্প হীরা, পান্না, চুনি। ঠাকুরমার ঝুলি থেকে নেওয়া গল্প। গল্প পাঠে পার্থপাল চৌধুরী। দুই রাজপুত্র, এক রাজকন্যা। এক বোন, দুই ভাই। বোনের নাম হীরা, বড় ভাইয়ের নাম পান্না, আর ছোট ভাইয়ের নাম চুনি। রাজার খুব অসুখ, সারবার কোনো লক্ষণই নেই। রাজকন্যা ও রাজপুত্রদের বয়সও বেশি নয়। শয়তান সেনাপতি এই অবস্থার সুযোগ নেওয়ার জন্য বদ্ধপরিকর। মন্ত্রীটাও শয়তান, চারিদিকে চক্রান্ত। রাজারানীকে বন্দি করে রাজকন্যা ও রাজপুত্রদের হত্যা করে সেনাপতি বক্রসিং সিংহাসন অধিকার করার চক্রান্ত করছে। রাজা অসুস্থ, এটাই সুযোগ। রাজবাড়ির দাসী সারদাকে সেনাপতি মশাই নিজের কক্ষে ডেকে বললেন, রাজা আর রানীকে আজই বন্দি করব। তুমি রাজকন্যা ও রাজপুত্রদের আমার হাতে তুলে দেবে। এই কাজের জন্য প্রচুর পুরস্কার পাবে। তোমাকে আর রাজবাড়ির দাসী বৃত্তি করতে হবে না। আর আমার অবাধ্য হলে। সারদা বলল, যদি আপনার কথা অবাধ্য হই, যদি রাজকন্যা ও রাজপুত্রদের আপনার হাতে তুলে না দেই? তোমায় আমি হত্যা করব। সারদা ভয় কাঁপতে থাকে। প্রবল প্রতামান্বিত সেনাপতি মহাশয়ের অবাধ্য হওয়ার কথা ভাবাই যায় না। সারদা বলে, আপনি রাজকন্যা ও রাজপুত্রদের কি করবেন? সেনাপতি বলল, আমি ওদের হত্যা করে সিংহাসনে বসব। সিংহাসনের কোনো ভাগিদার আমি রাখতে চাই না। শুনে সারদা বলল, কিন্তু মন্ত্রীমশাই যদি আপত্তি করেন? সে কথা শুনে সেনাপতি বলল, মন্ত্রীমশাই আমার দলে। শুনে সারদা বলল, বেশ, তবে তাই হবে। আগামীকালই রাজকন্যা ও রাজপুত্রদের আপনার হাতে তুলে দেব। সেনাপতি বলল, এ কথাটা যেন কাক পক্ষীতেও টের না পায় সারদা। সারদা বলল, বেশ, আমি কাউকেই বলবো না। সারদা ধীর পায়ে রাজমহলে ফিরে এলো। সেনাপতির কাছে কথা দিয়ে এলেও এ ধরনের বিশ্বাসঘাতকতা করা তার পক্ষে যে সম্ভব নয়। রাজা ও রানী তাকে খুব ভালোবাসেন। সেও হীরা, পান্না, চুনিকে কোলে পিঠে করে মানুষ করেছে। কি করে সে তাদের সেনাপতির মতো জল্লাদের হাতে তুলে দেবে? সেনাপতির বিরুদ্ধাচরণ করার ফলে যদি তার মৃত্যুও হয় তবুও ভালো। কিন্তু কিছুতেই সে হীরা, পান্না, চুন্নিকে সেনাপতির হাতে তুলে দিতে পারবে না। অসুস্থ রাজার দুর্বলতার সুযোগে শয়তান সেনাপতি চারিদিকে চক্রান্তের জাল বিছিয়েছে। হীরা, পান্না, চুন্নিকে যেভাবেই হোক বাঁচাতেই হবে। অসুস্থ রাজা শয্যায় শুয়ে আছে। সারদা আশেপাশে তাকিয়ে নিয়ে সেই ঘরে ঢুকে পড়ল। রানীমা শয্যার এক পাশে তখন বসে আছেন। রাজা বললেন, কি খবর সারদা? সারদা চারপাশটা একবার চোখ বুলিয়ে নিল। না, সেনাপতি মশাইয়ের চরদের কেউ কাছে পিঠে নেই। তারপর সে ধীরে ধীরে সেনাপতির ষড়যন্ত্রের কথা প্রকাশ করল। শুনে রাজা রানী তো শিউরে উঠলেন। এখন উপায়? সারদা বলল, আমিও সেই কথাই ভাবছি। হীরা, পান্না, চুনিকে বাঁচাতে হবে, কিন্তু রাজপ্রাসাদের বাইরের ফটককে সেনাপতির লোকেরা পাহারা দিচ্ছে। রাজা বললেন, আমাদের বন্দি করুক, আপত্তি নেই, কিন্তু ওদের যেভাবে হোক বাঁচাতে হবে। রাজপ্রাসাদ থেকে বেরোবার একটাই মাত্র পথ আছে। সেই গুপ্ত পথে ওদের নিয়ে বেরিয়ে যেতে হবে। তুমি হীরা, পান্না, চুনিকে এখনই আমার কাছে ডেকে নিয়ে এসো। আজ রাত্রির মধ্যেই প্রাসাদ ত্যাগ করে বেরিয়ে যেতে হবে। তারপর ভগবানেরই হাত। একটু পরেই সারদা হীরা, পান্না, চুনিকে রাজার ঘরে নিয়ে এলো। রাজা ওদের বুঝিয়ে বললেন, রানীও ওদের বুঝিয়ে বললেন, কিন্তু ওরা বাবা মাকে ফেলে কিছুতেই যেতে রাজি নয়।
রাজা বললেন, রাজ্যের ভবিষ্যতের জন্যই তোমাদের রাজপ্রাসাদ ত্যাগ করে যাওয়া প্রয়োজন। আমাদের বন্দি করুক, ক্ষতি নেই, কিন্তু কিন্তু তোমাদের বাঁচা প্রয়োজন। রানীর চোখেও জল ভরে এলো। রাজার চোখ ছলছল করছে। রাজপুত্রদের সাধারণ পোশাক পরিয়ে দেওয়া হয়েছে। রাজকন্যা হীরামণিকেও পুরুষের পোশাক পরিয়ে পুরুষের ছদ্মবেশে সাজিয়ে দেওয়া হয়েছে, যাতে সেনাপতির লোকেরা না চিনতে পারে, কারণ আগামী কাল থেকেই সেনাপতির লোক চারিদিকে খুঁজে বেড়াবে। রাজা রানীকেও পুত্রকন্যাদের সাথে যেতে বললেন, কিন্তু অসুস্থ রাজাকে বিপদের মুখে ফেলে রানী কিছুতেই যেতে রাজি হলেন না। কন্যা ও পুত্রদের গুপ্ত পথ পর্যন্ত এগিয়ে দিয়ে তিনি রাজার কাছে ফিরে এলেন। ভোর রাতে সেনাপতি বক্র সিং সৈন্য নিয়ে এসে রাজার ঘরের দরজায় কড়াঘাত করল। রানী দরজা খুলে দিয়ে একপাশে সরে দাঁড়ালেন। সেনাপতি রাজার উদ্দেশ্যে কোনো অভিবাদন জানাবার প্রয়োজনই বোধ করলেন না। গটগট করে রাজার শয্যার দিকে এগিয়ে গেল। অসুস্থ রাজা বিরক্ত মুখে বললেন, এসবের মানে কি? সেনাপতি গোপে তা দিয়ে বললেন, আপনি অসুস্থ। এদিকে রাজকার্য চালনা আপনার পক্ষে প্রায় অসম্ভব। সমস্তই অচল হয়ে পড়েছে, তাই আমি সিংহাসনে বসবো ঠিক করেছি। রাজা বললেন, ওরে পাষণ্ড, এত বড় তোর আস্পর্ধা! সেনাপতি বললেন, এই কে আছো? রাজা রানীকে বন্দি করে কাল কুঠরিতে রেখে এসো। হুকুম দিয়েই সেনাপতি হো হো করে হেসে উঠলেন। ইতিমধ্যে সেনাপতির একজন অনুচর এসে খবর দিল, হীরা পানাচুন্নিকে কোথাও পাওয়া যাচ্ছে না হুজুর, এমনকি সারদা দাসীরও পাত্তা নেই। সেনাপতি মশাই বললেন, সারদা বিশ্বাসঘাতকতা করেছে, ওরা নিশ্চয়ই পালিয়ে গেছে। কিন্তু আমি ভাবছি, রাজপ্রাসাদের চারিদিকেই আমার লোকেরা পাহারায় রয়েছে। কোন পথে তবে ওরা পালিয়ে গেল? নিশ্চয়ই রাজপ্রাসাদের কোথাও লুকিয়ে আছে। সেনাপতি নিজে রাজপ্রাসাদের চারিদিকে তন্ন তন্ন করে খুঁজতে লাগলেন, কিন্তু হীরা, পান্না আর চুনির কোনো সন্ধানই পেলেন না। তখন চারদিকে নিজের চর পাঠালেন। জীবিত অথবা মৃত যে অবস্থাতেই হোক, ওদের ধরে আনতে পারলে প্রচুর পুরস্কার দেওয়া হবে বলে ঘোষণা করা হলো। এদিকে গুপ্ত পথ দিয়ে চলার সময় সারদা দাসীকে সাপে কাটল। কিছুটা দূর এগিয়ে গিয়েই সারদা দাসী মৃত্যুর কোলে ঢলে পড়ল। হীরা, পান্না, চুনির মন খারাপ হয়ে গেল। পান্না আর চুনি মিলে সাপটাকে মেরে ফেলল। মৃত সারদা দাসীকে গুহার এক পাশে শুইয়ে ওরা চলতে লাগলো। কিছুটা দূরে এগিয়ে একটা নদীর কাছে গুপ্তপথ শেষ হয়ে গেল। রাজ্যের সীমানা না পেরিয়ে গেলে হীরা, পান্না, চুনির জীবন নিরাপদ নয়, কারণ সেনাপতির চর আর সৈন্যরা ওদের খোঁজে চারিদিকে ছড়িয়ে পড়েছে। তবে বাইরে থেকে ওদের চেনা খুব সহজ নয়। রাজপুত্র বা রাজকন্যা বলে চেনার উপায় নেই। নদীর পাশের পথ ধরে ওরা হনহনিয়ে চলতে লাগলো। দূর থেকে ধুলো উড়ছে, ঘোড়ার খুরের শব্দ। পান্না বলল, ওই বোধহয় একদল সৈন্য আসছে, আমাদের ঝোপের আড়ালে লুকিয়ে পড়তে হবে। ওরা পথের পাশে একটা ঝোপের আড়ালে লুকিয়ে পড়ল। সৈন্যরা চলে যেতেই ওরা আবার পথ চলতে লাগলো। হঠাৎ দুজন সৈন্য তীর বেগে ওদের দিকে ছুটে এলো। জিজ্ঞাসা করলো, তোমরা কে বাপু? পান্না বলল, আমরা 3 ভাই। পথে পথে গান গাই, ভিক্ষে করে দেশে দেশে ফিরি, আর তো কোনো কাজ নাই। সৈন্যরা ওদের ছেড়ে দিয়ে অন্য পথ দিয়ে চলতে লাগলো। প্রথম সৈন্যটি দ্বিতীয় সৈন্যকে জিজ্ঞাসা করল, ওদের ছেড়ে দেওয়া ভুল হলো না তো? দ্বিতীয় সৈন্য বললে, কিছুই ভুল হয়নি, ওরা 3 জনই পুরুষ, পোশাকও সাধারণ। রাজকন্যা কই, আর সারদা দাসী বা কই? ওরা 3 জন চলতে লাগলো। পিপাসায় গলা শুকিয়ে আসছে, পথশ্রমে 3 জনই ক্লান্ত। তবুও ওরা জীবন পণ করে চলতে লাগলো। যেভাবেই হোক পাশের রাজ্য নারায়ণগড়ে যেতে হবে। সীমান্তে কড়া পাহারা মোতায়েন। বিরাট বপুওয়ালা একজন সৈন্য পথ আগলে দাঁড়ালো। কোথায় যাচ্ছ? নাম কি? কেই করো? হীরাপানা চুন্নি মোটেই ভয় পেল না।
মনে মনে একটু ভয় পেলেও মুখে কিছুই প্রকাশ করল না। বাবুওয়ালা সৈন্যটি খেঁকিয়ে উঠল, বলো কোথায় যাচ্ছ, কী নাম, কেন যাচ্ছ? পান্না বলল, আমার নাম রতনলাল। আমরা 3 ভাই। আমরা পাশের রাজা নারায়ণগড়ে থাকি। এ রাজ্যে মামার বাড়ি। মামার বাড়িতে বেড়াতে এসেছিলাম, এখন নিজেদের বাড়ি ফিরে যাচ্ছি। শুনে রাজকুমারী হীরা বলল, আমার নাম ব্রজলাল, মামার বাড়ি এসেছিলাম, এখন ফিরে যাচ্ছি। চুনি বলল, আমার নাম রসিকলাল, আমি এদের ছোট ভাই। মামার বাড়িতেই এসেছিলাম, এখন ফিরে যাচ্ছি সেপাইজি। সেপাইজি একবার 3 জনের দিকেই আপাত মস্তক দেখে নিল, তারপর ছেড়ে দিল। সীমান্ত ছাড়িয়ে কিছু দূর এসে পান্না বলল, আর আমাদের কোনো ভয় নেই, আমরা নারায়ণগড় এসে পৌঁছেছি। তবু আমাদের আত্মপরিচয় দেওয়া চলবে না। হীরা বলল, আর আমি চলতে পারছি না, খিদেও পেয়েছে, আবার তেষ্টাও পেয়েছে। চুনি বলল, আমারও। দূরে একটা বর্ধিষ্ণু চাষির বাড়ি দেখা গেল। চাষি দাওয়ায় বসে হুকা টানছিল। ওরা 3 জন চাষির কাছে এগিয়ে গেল। চাষি ওদের দিকে কটমট করে তাকিয়ে বলল, কি চাই? পান্না বলল, আমরা বহু দূর থেকে এসেছি, কিছু খাবার চাই, আর পানীয় জল চাই। চাষি বলল, এমনিতে কি কেউ কাউকে খেতে দেয় ভাই? কাজ করতে হয়। পান্না বলল, আমরা কাজ করতে রাজি আছি। চাষি বুড়ো বলল, আমার 3 জন লোকই দরকার, একজন চাষের জন্য, একজন গরু চড়াবার জন্য, আর একজন রান্নার জন্য। পান্না নিল জমির কাজ, চুনি নিল গরু চড়াবার কাজ, আর হীরা নিল রান্নার কাজ। কিন্তু রাজার ছেলে মেয়েরা চিরদিন সুখে মানুষ হয়ে এসছে, তারা এসব পারবে কেন? পান্না একটু জমি কুপিয়েই হাঁপিয়ে পড়ল, গরুগুলো চুলি সামলাতে পারল না। হীরা রান্নার তরকারির মধ্যে বেশ কিছুটাই নুন দিয়ে ফেলল। কাজকর্ম দেখে চাষি রেগে আগুন, আর হীরার হাতের রান্না খেয়ে বুড়ো গালাগালি দিয়ে 3 জনকেই বাড়ি থেকে বের করে দিল। চাষির বাড়ি থেকে বেরিয়ে ওরা 3 জনে আবার পথ চলতে লাগলো। দিনের শেষে নারায়ণগড়ের রাজধানী চন্দ্রনগরে পৌঁছালো। নারায়ণগড় রাজ্যের রাজপুত্র চন্দ্রভানু সিং ভীষণ খামখেয়ালি। এমনিতে রাজপুত্র যুদ্ধবিদ্যায় পারদর্শী, রূপবান এবং গুণবান, কিন্তু খামখেয়ালি। একবার পাশের রাজা রূপনগরের রাজকন্যার স্বয়ংবর সভায় গিয়েছিল। সেদিন তাকে হতাশ হয়ে ফিরে আসতে হয়েছিল, কারণ রাজকন্যা কনকমালা চন্দ্রভানু সিংহের গলায় মালা দেয়নি। সেই দিন থেকে চন্দ্রভানু সিং আর কোনো স্বয়ংবর সভায় যোগদান করেনি। এদিকে রাজপুত্র চন্দ্রভানু সিংহের বিয়ের বয়স উত্তীর্ণ প্রায়। রাজা একদিন রাজপুত্র চন্দ্রভানু সিংকে একান্তে ডেকে বললেন, তুমি কি ভেবেছ, তুমি আর বিয়ে করবে না? রাজপুত্র বলল, বিয়ে করতে পারি, তবে একটাই শর্ত, এখানেই স্বয়ংবর সভা রাখতে হবে। রাজা অবাক হয়ে বললেন, তার মানে? রাজকন্যাদের স্বয়ংবর সভা হয় বলে জানতাম, রাজপুত্রদের আবার স্বয়ংবর সভা হয় নাকি? যা হয় না তা হওয়াতে কি দোষ? আপনি বিভিন্ন দেশের রাজকন্যাদের আমন্ত্রণ করে আনুন, রাজকন্যারা সার বেঁধে আসুক, বসুক সার বেঁধে, আমার যাকে ইচ্ছা হয় তার গলাতেই মালা দেব, নতুবা এ জীবনে আর বিয়েই করব না। শেষ পর্যন্ত রাজা রাজপুত্র চন্দ্রভানু সিংহের খামখেয়ালির কাছে নতি স্বীকার করলেন। নারায়ণগড়ের রাজার যথেষ্ট নাম ডাক আছে, আর চন্দ্রভানু সিংকে স্বামী হিসেবে পাওয়ার জন্য অনেক রাজকন্যাই মনে মনে বাসনা করে। নারায়ণগড় রাজার আমন্ত্রণে দেশ বিদেশের বহু রাজকন্যাই রাজপুত্রের স্বয়ংবর সভায় উপস্থিত হল। হীরা, পান্না, চুনি যেদিন সন্ধ্যায় নারায়ণগড় রাজ্যের রাজধানীতে পৌঁছালো, তার পরদিনই রাজপুত্রের স্বয়ংবর সভা। পান্না আর চুনি রাজপুত্রের স্বয়ংবর সভার কথা শুনে হেসেই অস্থির। রাজপুত্রের আবার স্বয়ংবর সভা হয় নাকি? ওরা 3 জন একজনের বাড়ির বারান্দায় রাত কাটালো। রাত ভোর হলো, চুনির মাথায় এক বুদ্ধির উদয় হলো।
সে বলল, আমাদের বোন হীরামণি খুব সুন্দরী। ওকে যদি স্বয়ংবর সভায় স্থান করিয়ে দেওয়া যায় এবং নারায়ণগড়ের রাজপুত্রের যদি পছন্দ হয়ে যায়, তবে আর ভাবনা থাকে না। নারায়ণগড় রাজার সাহায্য নিয়ে আমরা অনায়াসেই শয়তান সেনাপতিকে হারিয়ে আমাদের রাজ্য পুনরায় উদ্ধার করতে পারি। চুনির যুক্তি পান্নার মনোভূত হলো, কারণ এভাবে দেশ বিদেশে অনর্থক ঘুরে বেড়ানোর কোনো মানে হয় না। কিন্তু পান্নার শাড়ি গয়না কই? এই পুরুষ বেশে গেলে স্বয়ংবর সভার প্রবেশের অধিকারী পাওয়া যাবে না। পান্নার হাতের হীরার আংটি বিক্রি করে দামি শাড়ি ও কিছু অলংকার জোগাড় হলো। রাজকন্যা হীরামণি এমনিতেই দেখতে অপূর্ব সুন্দরী। ভাইদের পরামর্শে সে পুরুষের পোশাক ছেড়ে দিল। তারপর ওরা তিনজন স্বয়ংবর সভার দ্বারে গিয়ে উপস্থিত হলো। নারায়ণগড় রাজ্যের মন্ত্রী স্বয়ং স্বয়ংবর সভার দ্বার প্রান্তে অতিথি অভ্যর্থনার জন্য দাঁড়িয়ে রয়েছেন। ওদের দেখে তিনি বললেন, এ সভা শুধু রাজকন্যাদের জন্য। অবশ্য রাজকন্যার সঙ্গী হিসাবে তার ভাই বা পিতা স্বয়ংবর সভায় ঢুকতেই পারেন। পান্না মন্ত্রীর কানে কানে নিজের পরিচয় দিল এবং কী অবস্থার সম্মুখীন হয়ে তারা এ রাজ্যে এসছে তাও বলল। মন্ত্রীমশাই তাদের নিজের অতিথি বলে স্বীকার করে নিল। নিজের মন্ত্রী মূল্যবান অলংকার ও শাড়ি দিয়ে রাজকুমারী হীরামণিকে সুন্দরভাবে সাজিয়ে দেওয়ার ব্যবস্থা করল। রাজকুমারী হীরামণি দুই ভাই সহ স্বয়ংবর সভার এক কোণে আলো করে বসে রইল। যে দেখে সে আর চোখ ফেরাতে পারে না। কিছুক্ষণ পর চন্দ্রভানু সিং মালা নিয়ে ঢুকল সেই সভায়। চাটুকারগণ বিভিন্ন রাজকন্যাদের পরিচয়, রূপ ও গুণের প্রশংসা করতে করতে আগে আগে যেতে লাগল। হীরামণির কাছে এসে তারা থমকে দাঁড়ালো। মন্ত্রীমশাই ছুটে এসে হীরামণির পরিচয় দিলেন আর বললেন, এর রূপের বিশেষ ব্যাখ্যার প্রয়োজন নেই। গুণের কথা এর ভাইয়েরা বলতে পারে। পান্নার চুনি হীরামণি বোনের প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠল। অবশ্য এত প্রশংসা আর পরিচয়ের কোনো প্রয়োজনই ছিল না। হীরামণির রূপ দেখেই চন্দ্রভানু সিং প্রথম দর্শনেই তাকে ভালোবেসে ফেলেছেন। চন্দ্রভানু সিংহ হীরামণির গলায় মালা পরিয়ে দিয়ে যুবরানী হিসেবে তাকে বরণ করে নিল। পান্না ও চুনির মুখে হাসি ফুটল। পান্না ও চুনিকে নারায়ণগড় রাজ্যের অতিথিশালায় বিশেষ সমাদরের সঙ্গেই রাখা হলো। কিন্তু এভাবে থাকলে তো চলবে না। বারবার তাদের বাবা মার কথা মনে পড়তে লাগলো। বন্দি অবস্থায় কালো কুঠুরিতে তাদের না জানি কত কষ্টই হচ্ছে। পান্না ও চুনি চন্দ্রভানুকে সব কথা খুলে বলল। হীরামণিও স্বামীকে একটা ব্যবস্থা করতে অনুরোধ করল। যেভাবেই হোক শয়তান সেনাপতিকে তাড়িয়ে বাবা মাকে বন্দি দশা থেকে মুক্ত করতে হবে। চন্দ্রভানু সিং এমনিতে খামখেয়ালি হলেও যুদ্ধবিদ্যায় অত্যন্ত নিপুণ। সে বলল, বাইরে থেকে সৈন্য নিয়ে তোমাদের দুর্গ দখল করা মুশকিল। ভেতর থেকে যদি কেউ সাহায্য না করে সমস্ত আক্রমণ ব্যর্থ হয়ে যাবে। সবচাইতে ভালো হয় তোমরা দুজন যদি সওদাগরের ছদ্মবেশে দুর্গের ভেতরে আগেই ঢুকতে পারো। তারপর ভেতর থেকে দুর্গের ফটক খুলে দাও। চুনি বলল, আরও ভালো হয় যদি আমরা আলিবাবা 40 চোলের মতন তেলের পিপে সঙ্গে নিয়ে যাই। তার মানে 100 তেলের পিপের এক একটার মধ্যে এক একজন সৈন্য থাকবে। আমরা সময় মতো ভিতরে গিয়ে ওই 100 সৈন্য নিয়ে গণ্ডগোল বাঁধাবো, আর বাইরে থেকে সৈন্য নিয়ে আপনি আক্রমণ চালাবেন। সব শুনে হীরা বলল, আমি পুরুষ বেশে তোমাদের সঙ্গে যাব। অনেকদিন বাবা মাকেও দেখিনি। তাছাড়া আমি ভালো যুদ্ধও করতে পারি। চন্দ্রভানু অবশ্য স্ত্রীর এভাবে যাওয়াতে প্রথমে আপত্তি করেছিল। পরে স্ত্রীর বিশেষ অনুরোধে এ প্রস্তাবে সে সম্মতি হয়ে গেল। নারায়ণগড়ের রাজা রুদ্রনারায়ণ সেনাপতি বক্র সিংহের উদ্দেশ্যে একটি পরিচয়পত্র লিখে দিলেন। মহাশয়, পত্রবাহক সাধুরাম আর হরিরাম দুজনেই নামকরা সওদাগর। এরা আমার বহুদিনের পরিচিত। এরা আপনার রাজ্যে বাণিজ্য করার অভিপ্রায় যাইতেছে। আশা করি আপনি সকল রকম সহযোগিতা করিবেন। প্রীতি ও শুভেচ্ছান্তে ইতি
নারায়ণগড় রাজ রুদ্রনারায়ণ সিং বাহাদুর। পান্নার চুনি দুজনেই সওদাগরের ছদ্মবেশ ধারণ করল। সঙ্গে রইল 102টি তেলের পিপে। 100 পিপেতে 100 সৈন্য, বাকি দুটো পিপের একটিতে ছিল পিপে ভর্তি খাঁটি ঘানির তেল, আর একটা পিপেতে পুরুষ বেশি হীরামণি। কতকগুলি ঘোড়ার গাড়িতে ওরা রওনা হলো। কথা রইল চন্দ্রভানু সিং পরের দিন সন্ধ্যার সময় কয়েক হাজার সৈন্য নিয়ে রুদ্রনারায়ণপুর দুর্গের বাইরে উপস্থিত হবে। পান্নার চুনি 102টি পিপে নিয়ে সন্ধ্যার সময় রুদ্রনারায়ণপুর পৌঁছালো। বক্রসিংহ তখন সিংহাসনে জাঁকিয়ে বসে। পান্না আর চুনি নারায়ণগড় রাজার কাছ থেকে পাওয়া পরিচয়পত্র ও প্রচুর উপঢৌকন বক্রসিংহের কাছে পেশ করল এবং এক পিপে খাঁটি সর্ষের তেল বক্রসিংহকে উপহার দিল। বক্রসিংহ উপহার পেয়ে তো বেশ খুশি। সওদাগরদের অতিথিশালায় আশ্রয় দিতে নির্দেশ দিল। সওদাগর দুজন বক্রসিংহ ও রাজার মহামন্ত্রী বটুককে পরের দিন ভোজে আমন্ত্রণ জানালো। পরের দিন বক্রসিংহ রাজ্যের মহামন্ত্রী বটুক নারায়ণ সওদাগরের আমন্ত্রণে অতিথিশালায় এলো। এদিকে পান্না আর চুনি তেলের পিপেগুলো আগেই খুলে রাখল। 100 সৈন্য ও পুরুষ বেশি হীরামণি তলোয়ার নিয়ে পাশের ঘরে অপেক্ষা করে রইল। বক্রসিংহ আর বটুক নারায়ণ 4 জন দেহরক্ষী নিয়ে অতিথিশালায় উপস্থিত হতেই পান্না আর চুনির ইশারায় 100 সৈন্য সহ পুরুষ বেশি হীরামণি তলোয়ার হাতে নিয়ে বেরিয়ে বক্রসিংহ আর মন্ত্রী বটুককে আক্রমণ করল। শেষে বক্রসিংহ, মন্ত্রী বটুক ও 4 জন দেহরক্ষী মারা পড়ল। পান্না, হীরা, চুনি অতিথিশালার বাইরে 100 সৈন্য নিয়ে বক্রসিংহের সৈন্যদের হঠাৎ আক্রমণ করে কাবু করে ফেলল। হীরা, পান্না, চুনি ছদ্মবেশ খুলে ফেলে নিজেদের আসল রূপ প্রকাশ করতেই প্রজারা চিনতে পেরে আনন্দের উল্লাস করতে লাগল। জয় রাজপুত্রের জয়, জয় রাজকন্যার জয়, জয় হীরা, পান্না, চুনির জয়। আর যুদ্ধ করার প্রয়োজন হলো না। বাদবাকি সৈন্যরা রাজকন্যা ও রাজপুত্রের কাছে বশ্যতা স্বীকার করে ক্ষমা প্রার্থনা করল। রাজা ও রানীকে কালো কুঠুরির বন্দি জীবন থেকে মুক্ত করে আনা হলো। হীরা, পান্না, চুনিকে ফিরে পেয়ে পক্ষাঘাতগ্রস্ত রাজা মহানন্দে ছুটে এলেন। পক্ষাঘাতে তার পা দুটো অবশ ছিল, সে পা যেন নিমেষেই ভালো হয়ে গেল। চন্দ্রভানু রুদ্রনারায়ণপুরে দুর্গের কাছে পৌঁছতেই দেখতে পেলেন হীরা, পান্না ও চুনি তাকে অভ্যর্থনার জন্য দাঁড়িয়ে রয়েছে। রাজা ও রানী মেয়ে জামাইকে বরণ করে নিলেন। সারা রাজ্যে উৎসব শুরু হলো। কিন্তু এই আনন্দের দিনে একটাই দুঃখ, সারদা দাসী আর নেই। তার এই আত্মত্যাগ সকলের হৃদয়ে স্মরণীয় হয়ে রইল। শুনলেন ঠাকুমার ঝুলি থেকে নেওয়া গল্প হীরা, পান্না, চুনি। গল্প পাঠক পার্থ পাল চৌধুরী। গল্পটি যদি আপনাদের ভালো লাগে প্রচুর লাইক, শেয়ার করবেন এবং কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, আমাদের এগিয়ে যেতে সাহায্য করুন। ধন্যবাদ।